আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৩৫% থেকে কমিয়ে বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক ২০% নির্ধারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি ফিরেছে দেশের রপ্তানি বাজারে। একে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কেটেছে প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা। তবে বাজার ধরে রাখতে অভ্যন্তরীণ সমস্যার সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, স্বভাবটাও বেশ পাগলাটে, তবে ব্যবসাটা বোঝেন ভালো। তাই তার এক ঘোষণায় উলটপালট পুরো বিশ্ব অর্থনীতি, যার প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশেও। এই বাজারে নির্ভরতা বেশি বাংলাদেশের, তাই চিন্তার ভাঁজটাও ছিল চওড়া দেশের রপ্তানিকারকদের কপালে। মার্কিন মূল্যকে পণ্য পাঠাতে আগে থেকেই গুনতে হতো 15% শুল্ক। তার উপর আরো 35% যোগ হওয়ার খবরে ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় অনেক রপ্তানিকারকের। তবে 3 দফা আলোচনায় শেষ ভালোটা হলো বাংলাদেশেরই। অতিরিক্ত শুল্ক কমিয়ে 20% আনতে সক্ষম হয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এতে স্বস্তি ফিরেছে রপ্তানি পাড়ায়। তো আমাদের ট্যারিফ ছিল 35%, সেটা যে কমিয়ে এতটুকু আসবে এটা আসলেই কিন্তু খুব বেশি আমরা আশা করছিলাম না, যে গতিতে এটা আগাচ্ছিল। বাট ডেফিনেটলি এটা সরকারকে সাধুবাদ জানাই, যারা নেগোসিয়েশন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই জায়গায় নিয়ে আসতে অতি অল্প সময়ে হলেও একটু আমাদের মতো উদ্বিগ্নতা বেড়ে যাওয়ার পরও তারা এটা করতে সক্ষম হয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বৃহস্পতিবার মোট 68 দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যেখানে ব্রাজিলের জন্য সর্বনিম্ন 10% থেকে মিয়ানমারের উপর সর্বোচ্চ 40% পর্যন্ত শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের শুল্ক হার বাংলাদেশের মতোই 20%, 19% করে দিতে হবে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাকিস্তানকে। আর ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট ভারতকে গুনতে হচ্ছে 5% বেশি শুল্ক। আমাদের অর্ডার বৃদ্ধি পাবে, কেননা চীন থেকেও সম্ভবত অর্ডারও রিলোকেট করবে, এমনকি বিনিয়োগও রিলোকেট করবে বিভিন্ন দেশে। বাংলাদেশ সম্ভবত সেই সুবিধাটিও এক্ষেত্রে পাবে বলে আমাদের কাছে অনুমান। ইন্ডিয়ার এখন আমাদের থেকে ট্যারিফ বেড়ে গেছে, এটা একটা পজিটিভ সেট আমাদের জন্য, যে ইন্ডিয়ার ব্যবসাটা বাংলাদেশে কিছুটা হলেও আসতে পারে বা বাংলাদেশ থেকে অন্ত অধিকার যাওয়ার সুযোগ নেই। তবে রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি বাজারে অবস্থান শক্তিশালী করতে অভ্যন্তরীণ বাধা দূর করার দিকে জোর দিতে হবে সরকারকে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে নির্ধারিত নতুন শুল্ক নীতিতে প্রবেশ করল বিশ্ব। এরই মাঝে শুল্কারোপিত দেশগুলোর পণ্য রপ্তানিতে কত বেশি অর্থ গুনতে হবে তার হিসাব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। সবচেয়ে বেশি 41% সিরিয়ায়, আর সবচেয়ে কম 10 থেকে 15% শুল্ক নির্ধারিত হয়েছে ইউরোপীয় দেশগুলোয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে নাখোশ বৈশ্বিক ব্যবসায়ীরা, চিন্তিত সাধারণ মানুষ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যে 37% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে 2% কমিয়ে তা 35% করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে শুল্ক কমাতে দফায় দফায় বৈঠকে বসে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। শেষমেশ ওয়াশিংটনে 3য় দফা বৈঠক শেষে শুল্ক আরও 15% কমানোর ঘোষণা হোয়াইট হাউসের। বাংলাদেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর এখন 20% হারে পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়, যা আগামী 7 দিন পর কার্যকর হবে। এই তালিকায় শুধু বাংলাদেশই নয়, রয়েছে বিশ্বের আরও কয়েক ডজন দেশ। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ায় ভারতের ওপর 25%, পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15% এবং শ্রীলঙ্কার ওপর 20% শুল্ক বসানো হয়েছে। আসিয়ান দেশগুলোর মধ্যে ভিয়েতনামের ওপর 20% এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর 19% করে শুল্ক আরোপ করা হয়েছে। তবে এই তালিকায় সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করা হয়েছে মিয়ানমারের ওপর। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপরও 10% শুল্ক আরোপের কথা জানিয়েছে হোয়াইট হাউস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশি পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হওয়ায়
বাংলাদেশের প্রতিনিধি দলকে অভিনন্দন জানান। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% পয়েন্ট কম বলেও জানান প্রধান উপদেষ্টা। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় ওয়ারি থেকে গ্রেফতার হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে রাজধানীর ওয়ারির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বলা হয়, গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক ছিলেন জানে আলম অপু। এর আগে 26 জুলাই এ ঘটনায় রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণা ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে অনড় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। সকাল থেকেই অস্থায়ী মঞ্চে বক্তব্য শুরু করেন কর্মসূচিতে নেতৃত্ব দেয়ারা। বলেন, দাবি মানা না হলে বেগবান হবে আন্দোলন, যোগ দিবে জেলা ও উপজেলার যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি না দিলে একটা সময় এই আমার বিপ্লবী জনগণের একটা হয়রানির শিকার হওয়া লাগবে। এই জুলাই সনদ না হলে হয়তো এই গণ অভ্যুত্থানে কোনো চিহ্ন থাকবে না। খালি হাতে আমরা ময়দানে নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, খালি হাতেই আবার নেমেছি। আমাদের জুলাই সনদ দিয়ে দেন, সেটা আমাদের জীবন একটা নিরাপত্তা। দুপুরের দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা। 2 বার আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও ঘোষণাপত্র দেয়নি। আমাদের মনে হচ্ছে কোনো একটা আধ্যাত্মিক শক্তি দ্বারা এটাকে বারবার আটকানো হচ্ছে। রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে 1 বছর পরেও জুলাইয়ের অন্যতম বিরোধী রাস্তায় দাঁড়িয়ে আছে। অবরোধে শাহবাগ মোড়ের মূল সড়কে ব্যারিকেড দেয় ছুটির দিনেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। জনগণের চলাচল সব ব্লক করে দিতে আন্দোলন করে, জনগণরা কিভাবে রাস্তা পার হবে? তারা যদি এভাবে ব্লক করে মানুষের জিম্মি করে আন্দোলন করে আদায় করে, এটা তো আসলে স্বাধীন দেশ না। অবশ্যই এটার একটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, যাতে করে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্তত পক্ষে কোনো আন্দোলন এগুলো না হয়। আন্দোলনের নামে এমন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে নগরবাসীকে ভোগান্তিতে না ফেলারও দাবি জানান তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, শাহবাগে এখন কি অবস্থা দেখছেন এবং কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু এই যে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আন্দোলনরতরা তারা মূলত জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবার এবং জুলাই যোদ্ধারা মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এর আগে গতকাল থেকে কিন্তু এই আন্দোলন রাজধানী শাহবাগ চত্বর অবরোধ করে তারা আন্দোলন কার্যক্রম চালিয়ে যান। এই মুহূর্তে এই শাহবাগ চত্বরে আন্দোলনকারীরা একটু বিশ্রাম নিচ্ছেন। মূলত এখন নামাজের বিরতি চলছে। কিছুক্ষণ আগেই এখানে শুক্রবারের জুমার নামাজ সম্পন্ন করেন তারা। তারপরে এখন কিছুক্ষণ তারা এখানে বিশ্রাম নিচ্ছেন। এরপরে তারা আবার তাদের যে আন্দোলন কর্মসূচি এখান থেকে আবার তারা চালু করবেন। আমরা যেটা জানতে পেরেছি যে দুপুর 12:30টার দিকে কিন্তু তারা একটি আনুষ্ঠানিক ঘোষণা দেয় এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে। সেখানে মোট 3টি ধারায় তারা মোট 9টি দাবি জানিয়েছেন। অর্থাৎ এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা এই যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বর ছেড়ে কিন্তু তারা কোনোভাবেই সরবেন না। তার মধ্যে আমি যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে অন্যতম দাবি হচ্ছে একটি স্বাধীন, সত্য ও ন্যায় কমিশন গঠন করতে হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা এবং জুলাই আন্দোলন ঘিরে তারা সাক্ষ্য দিতে পারবেন। পাশাপাশি এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি শহীদ পরিবার আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করার দাবি জানিয়েছেন এই আন্দোলনকারীরা। তারা যেটি বলছেন যে প্রায় 1 বছর ধরে এই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে
বিগত স্বৈরাচারী সরকার পতনের পর তারা দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু এরপর থেকেই মূলত যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। কিন্তু বর্তমান সরকার বিভিন্ন সময় তাদের আশ্বাস দিয়ে আসলেও এখন পর্যন্ত এই দুটি দাবি, মূল দাবি বাস্তবায়ন না করায় আসলে তারা এখন এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগের যে সড়ক, এই সড়ক তারা ছাড়বেন না। আমরা দেখতে পাচ্ছি 2 দিন যাবৎ এই শাহবাগ চত্বর অবরোধ করার কারণে এখানে কিন্তু চারপাশে যে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, যার ফলে এক ধরনের মূল সড়কে এক ধরনের যানজটের সৃষ্টি হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পাশাপাশি যারা এই শাহবাগ চত্বরে 2টি মূলত মেডিকেল রয়েছে যেখানে চিকিৎসা নিতে আসেন রোগীরা, তারাও বেশ ভালো বিপাকে পড়েন। কিন্তু আজকে শুক্রবার হওয়ায় দুর্ভোগের চিত্র গতকালকে তুলনামূলক কম। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নে 51টি বাদে বাকি সুপারিশ ঐকমত্য কমিশনের সাথে কোনো দ্বিমত নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসাটির প্রধান শাইখুল হাদিস শেখ আহমদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না তারা। গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। মাঝারি থেকে তৃণমূলে দলের শৃঙ্খলা ধরে রাখাই যেন এখন বিএনপির মূল চ্যালেঞ্জ। দলটির মহাসচিব বলছেন, অভিযোগ পাওয়া মাত্র সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। তবে অভিযুক্তদের আইনি শাস্তির দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা বাহিনী আর বিচার বিভাগের। ভোট বাক্সে কোনোভাবেই নেতাকর্মীদের অন্যায় প্রভাব পড়তে দিতে চান না দলটির নীতি নির্ধারকরা। তবে এত কিছুর পরেও বৃহত্তম এই রাজনৈতিক দল কি পারবে তৃণমূলকে নিয়ন্ত্রণে রাখতে? মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছরের প্রথম 4 মাসে বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষেই মোট 30 জন নিহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে একটি মনিটরিং সেল খুলেছে বিএনপি। 4000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে গত 1 বছরে। তবে তাতেও পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। তৃণমূল পর্যায়ের ক্ষমতার ভাগাভাগি নিয়ে গ্রুপিং এর খবরও পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে পুলিশ ও প্রশাসনও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। আমরা আর কি করতে পারি? আমরা তো তাকে খুন করতে পারি না, তার বিচার করতে পারি না। বিচার করতে পারে আপনার বিচার বিভাগ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে টেলিফোনে বলেছি এবং পত্রিকা বিবৃতি দিয়ে বলেছি যে তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি তারা এই ব্যবস্থা নিচ্ছে না। তাদের তো চিহ্নিত করা ছিল বহু আগে থেকে যে এই এলাকাতে কারা কারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা। আমরা তো আমাদের চেয়ারম্যান সাহেব তো ইতিমধ্যে টিম করে দিয়ে তারা চিহ্নিত করে আমরা তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের চাঁদাবাজি, দখল, সংঘাত, সংঘর্ষের অভিযোগ অবশ্য অস্বীকার করছেন না বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চলছে বলে জানান তারা। যে ছেলেটা বহিষ্কার করছে সে দলের জন্য 10টা ভালো কাজ করছে, সে জেল খাচ্ছে, কিন্তু সেটাকে আমরা কনসিডার করছি না।
তো একটা রাজনৈতিক দলের জন্য এটা কিন্তু একটা সাহসী এবং সৎ পদক্ষেপ, সবাই পারে না। তো যেই পরিমাণে আমরা বহিষ্কার করছি, যেই অভিযোগে করছি, তাদেরকে তো প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে বিচার করতে পারে। তারা আইনের আওতায় নিয়ে যদি বিচার করতো তাহলে আমাদের এই বহিষ্কারটা কার্যকর হতো এবং এটার একটা পজিটিভ এফেক্ট সমাজে পড়তো। বিএনপির দপ্তরের দেয়া তথ্য মতে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির এই নেতা বলছেন, জিরো টলারেন্স নীতি কাজে লাগবে শৃঙ্খলা ফেরাতে। 5,000-এর উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে, এটা অব্যাহত থাকবে, একদিনের জন্য বন্ধ হবে না। যাদের বিরুদ্ধে নালিশ আসবে, যাদের বিরুদ্ধে আপনার কমপ্লেইন আসবে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত ছাড়া তাদেরকে প্রথমে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এটা আমরা অনেকে বলেছি তদন্ত ছাড়া একজনকে কিভাবে, কিন্তু করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, তদন্ত হচ্ছে পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠের অবস্থা বিবেচনা করলে সামনের নির্বাচনে বড় দল হিসেবে বিএনপি কর্মীদের পূর্ণ নিয়ন্ত্রণে না আনা গেলে বিএনপির ভোট বাক্সে পড়বে এর নেতিবাচক প্রভাব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার অপচেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা। এমন অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। বলেন, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে মুরাদনগরবাসীকে। উপদেষ্টা পরিবারের বিরুদ্ধে কেউ ভিন্ন মত পোষণ করলেই প্রশাসনিক হয়রানির খড়গ নেমে আসে বলেও অভিযোগ তার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকটাই অশান্ত কুমিল্লার মুরাদনগর। মামলা, হামলা আর ধর্ষণের মতো ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে এই উপজেলা। সবশেষ উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা। রণক্ষেত্রে রূপ নেয় উপজেলা সদর। মুরাদনগরে কেন এই অশান্ত পরিস্থিতি? নিউজ 24 জানতে চেয়েছে উপজেলার 5 বারের সংসদ সদস্য ও বিএনপি নেতা কায়কোবাদের কাছে। যারা চাঁদাবাজ, যারা দুষ্কৃতিকারী, তারা এলাকা থেকে সবাই পালিয়ে গেছিল এবং মুরাদনগর 2 ওসি নতুন জয়েন করলো এবং আসিফ মাহমুদ যখন উপদেষ্টা হলো তখন তারা আবার এলাকায় ফিরে আসছে তাদের উপরে ভর করে। তারা এখন কি বলবো, মাথা উঁচু করে কথা বলে, তারাই এখন সন্ত্রাস কায়েম করতেছে মুরাদনগরে। মুরাদনগর বরাবরই বিএনপি অধ্যুষিত অঞ্চল। ফেসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীরা ছিল ঘরছাড়া। বিএনপির এই ভাইস চেয়ারম্যান দাবি করলেন, সেই ফেসিবাদী শক্তি মোড়ক বদলে আবারও নিপীড়কের ভূমিকায় নেমেছে। মুরাদনগরে আরো অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য আমি দায়ী করব পুলিশ প্রশাসনকে, কারণ তারা মুরাদনগরে গেছে আসিফ মাহমুদের তদবিরে। ওনারা তো আসিফ মাহমুদকে খুশি করার জন্য যা বলবে তাই করতে থাকবে। ওনার ছেলের জন্য যা করার তাই তো করছে, এটা আপনারা জানেন, শুনেন। জানা শোনার চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো এইগুলি একটা সুষ্ঠু তদন্ত করা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের চরিত্র নিরপেক্ষ হওয়ার কথা থাকলেও একজন উপদেষ্টার ভূমিকা পুরো সরকারকে বিতর্কের মুখে ফেলছে। মুরাদনগর প্রতিরোধ করতে চায় আওয়ামী লীগ, যেটা শিখাই দিয়ে গেছে। পুলিশ নিয়ে আসে কুমিল্লা থেকে, ডিবি নিয়ে আসে কুমিল্লা থেকে। আওয়ামী লীগের ওরা এখানে জয়েন করেছে, তাদের কথাই চলে আসে। তো এই একটা প্রশ্নবোধক চিন্তা থাকে সবার কাছে। ওরা পার্টিকুলার কিছু লোকের বিরুদ্ধে, যেমন আমাদের বিশেষ করে যারা যারা ভালো নেতা কর্মী, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়তো। বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছে নেতাকর্মীরা বলেও জানান তিনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি, অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
পরবর্তী পথপরিক্রমার প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেফতার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। গত 7 জুলাই ওই সেনা কর্মকর্তাকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটির সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে বলেও জানায় সেনাবাহিনী। রাজধানীর খুচরা বাজারে 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, পাশাপাশি ডিম ও সোনালী মুরগির দামও চড়া। মোটা এবং মাঝারি চালে বেড়েছে 2 টাকার মতো। বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ সংকটের দোহাই, নাভিশ্বাস ক্রেতার। রাজধানীর খুচরা বাজারে সবজির দাম চড়া, সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচের দামে। বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 থেকে 200 টাকায়। কাঁচামরিচের দাম এই মৌসুমে আরো কম থাকার কথা ছিল, সেটা এখন কম হচ্ছে না। এর মূল কারণ আমি যেটা মনে করি, আবহাওয়া খারাপ, দেশীয় যে মরিচটা ওইটা জমি থেকে তুলতে পারতেছে না। বর্ষা সিজন আসলেই বন্যা হোক আর না হোক এই কাঁচামরিচের বাজারে আমাদের এই অস্থিরতাটা পোহাতে হয়, যেটা আমাদের খুব কষ্ট হয়। দামের ঊর্ধ্বগতির তালিকায় আছে করলা, কাঁকরোল, বেগুন ও টমেটো। অন্যান্য সবজিও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। যাদের লিমিটেড ইনকাম তাদের তো দেখা যায় যে জীবন ধারণ কষ্ট হয়ে যায়, যে দেখা যায় যেটা আগে 100 টাকা দিয়ে কিনতে পারতো এটা এখন 150 বা 200। বৃষ্টিতে নষ্ট হলে দাম বাড়ে, এখন সেরকম নষ্ট হয় না এবং উৎপাদনটা কম, তাতে দাম বেশি। পেঁয়াজ, আদা ও রসুনের দামও বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। আদা ও রসুন কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। একই চিত্র ডিমের বাজারেও। এক ডজন ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়, যেখানে এক সপ্তাহ আগেও দাম ছিল 120 থেকে 125 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডিমের দাম বেড়েছে এমন অজুহাত বিক্রেতাদের। ডিমের চাহিদাটা বাড়ছে দেখি দামটা একটু বাড়ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। সোনালী মুরগি গত সপ্তাহ বেচা হয়েছে আপনার 260 থেকে 70 টাকা, আজকে বেচতেছি 290 থেকে 300 টাকা। এদিকে সরু চালের দাম বাড়ার প্রভাবে মোটা এবং মাঝারি চালের দামও কেজিতে 2 টাকার মতো বেড়েছে। মরিয়ম আজিজ মোরেন, নিউজ 24, ঢাকা। রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ কল নিয়ে এনবিআর ও BIWT এর কোনো টানাপোড়েন থাকছে না বলে জানান নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। সকাল 11টায় সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ কল সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে কথা বলেন তিনি। আরও বলেন, সুলতানগঞ্জ বন্দর চালুর জন্য যৌথ আলোচনা হবে। বলেন, পদ্মা আন্তর্জাতিক নদী হওয়ায় নাব্যতার নিয়ে ভারত বাংলাদেশ 2 দেশকে কাজ করতে হবে। চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রয়েছে, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেটআপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। গাজীপুরের কাপাসিয়ার পাচুয়া বিলে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নৌকা ডুবে 2 দর্শনার্থীর মৃত্যু হয়েছে। সকালে কাপাসিয়া থানাধীন টোক ইউনিয়নের পাচুয়া বামন পদ্ম বিলে এ ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানান, লাল শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ও শালুক তুলতে নৌকা নিয়ে বিলে যায় তারা। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌকাটি। মাহিন ও বাইজিদ 2 জন তলিয়ে যান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মালয়েশিয়া নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব কর্মী পূর্বে অনুমোদন পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি তারা এখন সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে যেতে পারবেন। এজন্য মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে কোম্পানির আর্থিক সচ্ছলতার প্রমাণ ও কর্মীদের আবাসন সনদ সহ মোট 15 ধরনের ডকুমেন্ট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। মিয়ানমারে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে একটি বেসামরিক অন্তর্বর্তী সরকার গঠন করেছে দেশটির সেনাবাহিনী। তবে জান্তা প্রধান মিন অং লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2021 সালের অভ্যুত্থানের পর জারি করা জরুরি অবস্থাও তুলে নেওয়া হয়েছে। জান্তা সরকার জানায়, আগামী 6 মাস নির্বাচনের প্রস্তুতি নিতে কাজ করবে নতুন প্রশাসন। যদিও এই পদক্ষেপকে জেনারেলদের ক্ষমতা দখলের একটি পায়তারা হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। তাদের মতে এই নির্বাচনে জয়ী হবে সেনাবাহিনীর মনোনীতরাই। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি 60,200 ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। হামলা ও অনাহারেও বাড়ছে প্রাণহানি। বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউস জানায়, শুক্রবার গাজা সফর করবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে খাদ্য সহায়তা বিতরণ পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সাথে কথা বলবেন তিনি। অন্যদিকে ইসরায়েল একঘরে হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন তেল আবিবের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পারে বলেও বার্তা দিয়েছে দেশটি। যুদ্ধবিরতির মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আহত হন আরও 1.5 শতাধিক মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 আগস্টের মধ্যে রাশিয়াকে যুদ্ধবিরতিতে আসার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন। তবে সেই হুমকি উপেক্ষা করেই এই হামলা চালানো হলো। রাশিয়ার এই কর্মকাণ্ডকে জঘন্য বলে তীব্র নিন্দা জানান ট্রাম্প। মনে আছে ঐতিহাসিক 32 জুলাই? গত বছরের এই দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে আরও নির্মম হয় পুলিশ। রাজধানীতেই হয় 50টি হত্যা মামলা। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দেয় সরকার। আর সন্ত্রাস বিরোধী আইনে হঠাৎই নিষিদ্ধ হয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবির। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাইয়ের দ্বিতীয় ধাপের আন্দোলন দমতে সরকার ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে দিয়ে জোর করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ানোর পাশাপাশি দমনপীড়ন অব্যাহত রাখে। 32 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মামলা দাঁড়ায় 274টিতে, যাতে আসামি করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিদের। খোদ রাজধানীতেই পুলিশ 50টির অধিক হত্যা মামলা করে। বেশিরভাগ পুলিশের গুলিতে মারা গেলেও মামলায় দায়ী মুক্তি দেওয়া হয় পুলিশকে। এদিকে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক আমরণ অনশন শুরু করলে তাদেরকে ছেড়ে দেয় সরকার। মুক্তির পর সমন্বয়করা বিস্তারিত কিছু না বললেও জানান তাদের লড়াই চলবে। এদিন নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করে শিক্ষকরা। একই কর্মসূচি পালিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন দমতে বেপরোয়া সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে জামাত শিবিরকে। জামাত শিবিরের নেতারা জানান, সরকার ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই রাজনৈতিক কারণে সেদিন জামাতকে নিষিদ্ধ করে। তবে শেষ রক্ষা হয়নি তাদের। লাস্টের পর্যায়ে বুঝতেই পারছে যে আন্দোলনে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের সহযোগিতার একটা বড় অংশ আছে। তারা তো 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং জামাত ইসলামকেও সর্বশেষ নিষিদ্ধ ঘোষণা করলো। তো ওই সময়টা আমরাও অনেকটা ব্যাকফুটে বা এমন ছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো 18 তারিখে যখন আবার উত্তরা বিএনএ নেমে আসে, তখন আওয়ামী লীগ যেখানে ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে তারা ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিল, আন্দোলন দমন করতে চেয়েছিল, বরঞ্চ এই সিদ্ধান্ত সেদিন আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়। এই জামাত শিবিরের কোটি কোটি জনতা সেদিন রাজপথে নেমে আসে তাদের সবটুকু শক্তি দিয়ে, এবং 3 দিনের ব্যবধানে সেদিন খুনি হাসিনা সরকার, তার ফেসিবাদী সরকার সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতারা জানান, দ্বিতীয় ধাপের আন্দোলনে শেখ হাসিনার পতন ছিল সময়ের ব্যাপার। 22 ঘন্টার মতো
ডিবি অফিস থেকে ছাড়ার পূর্ব পর্যন্ত 22 ঘন্টার মতো অনশনে ছিলাম। আর নাহিদ আসিফরা প্রায় 30-32 ঘন্টার মতো 34 ঘন্টার মতো অনশনে ছিল। মানে আমরা যখন ডিবি অফিসে যেদিন বের হই তার আগের দিন থেকে আমরা ওখানে কোনো খাওয়া দাওয়া করি নাই, সবকিছু বাদ দিয়েছিলাম। ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা বলেন তাদেরকে অমানসিক নির্যাতন করা হয়, সাজানো হয় আন্দোলন প্রত্যাহারের নাটক। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।